বাই দ্য ওয়ে, চাকরির জন্য আপনার ইংলিশের প্রস্তুতি কতটুকু আপনি কি জানেন? চলুন আজকের এই ভিডিওতে একটা মক টেস্টের মাধ্যমে আমরা সেটা জেনে নিই। আমরা আজকের এই মক টেস্টটা সাজিয়েছি বিসিএস এর প্রিলি সিলেবাস অনুসারে। যদি আপনি মক টেস্টটা আগে দিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি সেটা অনুসরণ করে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে মক টেস্টটা দিতে পারেন। Our first question is, many people don't eat fish. এই বাক্যে ফিশ কোন ধরনের নাউন? খেয়াল রাখবেন, ফিশ সাধারণত কমন নাউন, কিন্তু এই বাক্যে এটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কেননা এখানে ফিশ দ্বারা খাদ্যবস্তু বোঝানো হচ্ছে। ফিশ নিয়ে আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন করা হয়ে থাকে অনেক সময়, ফিশ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখুন, ফিশে সিঙ্গুলার এবং প্লুরাল সেম ফর্ম, অর্থাৎ এর সাথে এস যুক্ত হয় না। যদি সেই ফিশ দ্বারা এক জাতীয় মাছ বোঝায়, কিন্তু যদি মাছের জাত বা প্রজাতি ভিন্ন হয় তখন কিন্তু আবার এর সাথে ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। একই নিয়ম আমরা অ্যাপ্লাই করে থাকি ফ্রুটের সাথে। দ্যাট মিন্স এক জাতীয় মাছ এবং এক জাতীয় ফল হলে এদের সিঙ্গুলার প্লুরাল একই ফর্মে থাকবে, এবং একাধিক প্রজাতির মাছ একাধিক প্রকারের ফল যদি থাকে সেখানে আমাদের ইএস যুক্ত করে প্লুরাল করা হবে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? দেখুন, ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, প্ররোচিত করা। এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে আমরা দেখি কোনটার অর্থের সাথে মিলে। ইনস্টিগেট, ইনস্টিগেট শব্দের অর্থ কি? ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, পারমিট অনুমতি দেওয়া, আর্জ জোর অনুরোধ করা, ডিসিভ প্রতারণা করা। সুতরাং ইনসাইটের সিনোনিম হলো ইনস্টিগেট। নেক্সট, fill in the blank. He assured me dash safety. এখানে চারটা প্রিপোজিশন দেওয়া আছে, কিন্তু আমরা জানি assured এর পরে কি বসে? অফ বসে, তাহলে উত্তর হবে assured of. Next question, Samantha is a beauty among the three girls. Here beauty is an dash noun. সাধারণত বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউনের গোত্রভুক্ত, কিন্তু যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসানো হয় সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়, সুতরাং এখানে উত্তর হবে কমন নাউন। নেক্সট, হোল্ড ওয়াটার, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, অর্থাৎ কোনো টেস্টকে পাস করে যাওয়া। সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে বিয়ার এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখুন চারটা বাক্য আছে। এখানে দেখা যাচ্ছে হাংড, হাংড, হ্যাংড এবং হাংড। এই চারটার মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্য খেয়াল রাখবেন, হাংড এটা ভুল শব্দ, এই ধরনের কোনো ভার্ব ফর্ম নাই। এখানে মূলত শব্দটা এসছে এখান থেকে HANG, এখান থেকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা HUNG যেটা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ঝোলানো, আর যখন এটা ফাঁসি দেওয়া হয় তখন এর সাথে ইডি যুক্ত করা হয়। তাহলে এখানে সি নাম্বার একমাত্র উত্তর, যেটা আমরা দেখছি হ্যাংড ফর। বাকিগুলো আসলে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্টলি? আমরা জানি শর্টলি একটা অ্যাডভার্ব এবং এটার অ্যাডজেক্টিভ হচ্ছে শর্ট। খেয়াল রাখবেন, অনেক অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করে ভার্ব ফর্ম করা হয়, যেমন শর্ট থেকে শর্টেন, ওয়াইড থেকে ওয়াইডেন, ব্রড থেকে ব্রডেন, এটসেট্রা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার দেখানোর জন্য বাক্যটা নিয়ে আসা হয়েছে। সঠিক উত্তর হবে বাই। কেন? বাই এর একটা অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুসারে। সো যখন আমরা বলছি বাই মাই জাজমেন্ট, বাই মাই ক্যালকুলেশন, তখন বলছি অনুসারে, অর্থাৎ আমার বিচার অনুসারে, আমার হিসাব অনুসারে। সো এখানে বাই শব্দটা আমরা ব্যবহার করছি অ্যাকর্ডিং টু, অর্থাৎ অনুসারে। সো তখন বাংলা অর্থ হচ্ছে কি, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে। ওকে। নেক্সট, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? এখানে কোনো সন্দেহ নেই, জর্জ বার্নার্ড শয় বিখ্যাত মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। আমরা যদি তার সম্পর্কে একটু জেনে নিই তাহলে দেখব যে
তিনি 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ডাবলিন, আয়ারল্যান্ডে। তার বিখ্যাত কিছু গ্রন্থ হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান, পিগম্যালিয়ন, ম্যান অ্যান্ড সুপারম্যান, সেন্ট জোয়ান এবং ক্যান্ডিডা। এই সবগুলোই তার বিখ্যাত ড্রামা বা প্লে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউড? ডিলিউড শব্দের অর্থ হলো কাউকে প্রতারিত করা। সুতরাং 4টা অপশনের মধ্যে ডিমান্ড, পারমিট, অ্যাগ্রাভেট এবং ডিসিভ, যাদের অর্থগুলো যদি আমরা দেখি তাহলে হবে চাহিদা, অনুমতি, তীব্রতর করা এবং প্রতারণা করা। তাহলে ডিসিভ এবং ডিলিউড শব্দের অর্থ একই, সুতরাং এটাই এর সিনোনিম। নেক্সট, টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন ইন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইউএসএ। যদি তার সম্পর্কে আমরা একটু তথ্য দেখে নিই, তার ফুল নাম ছিল থমাস স্টার্নস ইলিয়ট। 1888 সালে যার জন্ম, মৃত্যু 1965 সালে। সেন্ট লুইস, মিসৌরি, ইউনাইটেড স্টেটে জন্ম। ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করে 1927 সালে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পায় 1948 সালে। তার বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ড, লাভ সং অফ জে আলফ্রেড প্রফোক এবং ফোর কোয়ার্টার্স। Next, anything pernicious tends to injure or destroy. Something which has no such harmful effect is, অর্থাৎ যার কোনো ক্ষতিকর প্রভাব নাই, সেটাকে বলা হয় ইনোকিউয়াস। ইনোকিউয়াস শব্দের অর্থ আছে ক্ষতিকর নয়। বাকিগুলোর অর্থ কি? ইনোসেন্ট, নির্দোষ; ইমাকুলেট, নিখুঁত; স্যালুটারি, উপকারী। সুতরাং ক্ষতিকর নয়, ইনোকিউয়াস। দ্যাটস দ্য আনসার। নেক্সট, do not worry, English grammar is not dash to understand. Which of the following best fits in the blank space? খেয়াল করুন, so difficult, so আসলে তারপরে আমরা আবার that দিতে হবে। সুতরাং এখানে that নয়, to আছে। আর to এর সাথে সাধারণত ব্যবহার করা হয় to, to, অর্থাৎ এত যে। সো সঠিক আনসার too difficult to understand. Okay, next. We dash not have a holiday since the beginning of the year. Which of the following verb forms best completes the above sentence? Since the beginning of the year, অর্থাৎ বছরের শুরু থেকে এটা শুরু হয়েছে এবং এর কার্যক্রম এখনো চলমান। দ্যাট ইজ, আমাদের এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। সুতরাং সঠিক উত্তর হবে have not had a holiday. টেন্সের এটার দারুণ একটা ব্যাপার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে হ্যাভ নট হ্যাড ব্যবহার করা হয়েছে। অনেকের কনফিউশন হতে ডাবল হ্যাড কেন, দেখুন এটা মেইন ভার্ব অ্যান্ড দিস ওয়ান ইজ হেল্পিং ভার্ব। নেক্সট, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য আইল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। এখানে কোন প্রিপোজিশন নাকি প্রিপোজিশন হবে না? ইয়েস, এখানে ইনটু ব্যবহার করা হবে। ইনটু সঠিক উত্তর কেন? খেয়াল রাখবেন, এন্টার দ্বারা যদি কোনো স্থানে প্রবেশ করা হয়, এরপরে যদি কোনো স্থান থাকে তাহলে এরপরে কোনো প্রিপোজিশন বসে না। কিন্তু এন্টার এরপরে প্রিপোজিশন তখন বসবে যদি এন্টার দ্বারা কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝায়, কোনো ট্রিটি করা বোঝায়, কোনো এগ্রিমেন্ট বোঝায় বা কোনো কনফ্লিক্টে সম্পৃক্ত হওয়া বোঝায়, তখন এন্টারের পরে ইনটু ব্যবহার করা হয়। নেক্সট, trying unitedly we were able to have our project approved against strong oppositions. Which of the following says nearly the same as against? অর্থাৎ এই শব্দগুলোর কোনটা বিরোধ বোঝায়, বিপরীত বোঝায়? দেখুন, ইন দ্য টিথ অফ সরাসরি বিরোধিতা বোঝায়, তাই সুতরাং এটা উত্তর হবে ইন দ্য টিথ অফ সমান সমান এগেইনস্ট। Not many people can commit such a heinous crime in cold blood. What does the italicized idiom above mean? In cold blood means in cool brain and calculated thought, ঠান্ডা মাথায় কোনো কিছু করা। So উত্তর A number. People who assume that no evil can befall them are foolishly. এমন অনেক মানুষ আছে মনে করে কি যে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরনের মানুষকে বলা হয় আত্মতুষ্টিতে ভোগা। সো এই ক্ষেত্রে আত্মতুষ্টি থাকা অর্থ কি? কমপ্লাসেন্ট। অর্থাৎ আমরা যদি সবগুলো অর্থ দেখি, আর্ডেন্ট উৎসাহী, কমপ্লাসেন্ট আত্মতুষ্ট, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, অ্যাপ্রিহেন্সিভ উদ্বিগ্ন। দেখেন এই জায়গায় আত্মবিশ্বাসের
তুষ্ট এক জিনিস নয়। আত্মবিশ্বাসী সে কোনো কিছু করতে পারবে, ঠিক আছে, কিন্তু আত্মতুষ্টি সে মনে করে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে আত্মতুষ্টি। সো অল্পতে খুব বেশি সন্তুষ্ট হয়ে যাওয়া। নেক্সট, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড। দেখুন পেইন্টেড এর পরে কোনো প্রিপোজিশন বসবে কি বসবে না, বসলে কোনটা বসবে? সাধারণত পেইন্টেড এর পরে কোনো প্রিপোজিশন বসে না, তাই উত্তর হবে নো প্রিপোজিশন। নেক্সট, which of the following ages in literary history is latest? ওকে, সঠিক উত্তর হবে জর্জিয়ান এজ। অগাস্টান 1700 থেকে 1745, ভিক্টোরিয়ান 1837 থেকে 1901, জর্জিয়ান 1910 থেকে 1936, রেস্টোরেশন আরও পুরাতন। সুতরাং সঠিক উত্তর হবে জর্জিয়ান এজ। Next, my uncle has 3 sons dash work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence? Well, খেয়াল রাখবেন এইখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে, তাই সুতরাং আমরা অল অফ দেম ব্যবহার করতে পারবো না, কারণ এটা রিলেটিভ প্রোনাউনের স্থান, এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে, সেটা উত্তর ডি, অল অফ হুম। পরেরটা, দ্য ওয়ার্ড প্লুরালিটি মিনস, নো, প্লুরালিটি মিনস এস নয়, এখানে সঠিক উত্তর করতে হবে দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম। যে ব্যক্তি একসাথে একাধিক অফিস মেনটেন করে তাকে বলা হয় প্লুরালিটি। নেক্সট ওয়ান, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, উইকেন্ড সাধারণত বলা হয় সপ্তাহান্ত, সপ্তাহ একটা বড় সময়, তার সাপেক্ষে উইকেন্ড একটা ছোট্ট সময়, সুতরাং এখানে প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহার করতে হবে। উইকের আগে ইন ব্যবহার করা হলে উইকেন্ডের আগে অ্যাড ব্যবহার করতে হবে, কারণ সপ্তাহের তুলনায় সপ্তাহান্ত বা সপ্তাহের শেষ দিন বা ছুটির দিনটা ছোট, সো এই ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য পোয়েট লরেট ইজ, ইয়েস, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। নেক্সট ওয়ান, when a person says he is all in, it means, yes, এর অর্থ হলো he is very tired. Next, any of the following pairs are literary collaborator. এখানে চারটা অপশনের মধ্যে টি.এস. এলিয়ট এবং এজরা পাউন্ড ছিলেন কোলাবোরেটর, তার কারণ হলো তারা একসাথে কাজ করতেন। খেয়াল করতে হবে এখানে কোলাবোরেটর আর কন্টেম্পোরারিজ কি এক জিনিস কিনা। চলুন একটু দেখে নিই সহজভাবে। লিটারারি কোলাবোরেটর হচ্ছে ওয়ার্কিং টুগেদার, এবং সাহিত্যের বিখ্যাত কোলাবোরেটর দেখেন উইলিয়াম শেক্সপিয়ার এবং জন ফ্লেচার, আলেকজান্ডার পোম, জনাথন সুইফট, চার্লস ডিকেন্স এবং উইলকি কলিন্স। লিটারারি কন্টেম্পোরারি কারা ছিলেন? কন্টেম্পোরারি অর্থ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, তারা একই সময়ে লেখালেখি করা। উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, টি.এস. এলিয়ট, জেমস জয়সি, জর্জ বার্নার্ড শ, এইচ.জি. ওয়েলস, তারা ছিলেন কন্টেম্পোরারি রাইটার, কিন্তু কোলাবোরেটর রাইটার তারা একসাথে কাজ করছেন। ওকে, নেক্সট, অলমোস্ট এভরিওয়ান ফেইলস ড্যাশ অন দ্য ফার্স্ট ট্রাই। ফেইলস, আমরা সাধারণত ফেইলের পরে টু ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়, বাট উত্তর হবে ফেইল in passing his diverse test. Okay, next one, his dream that he will be a BCS cadre finally came true. The underlined part is, আমাদের that clause থাকলেই যে সেটা নাউন ক্লজ হবে, দ্যাট ক্লজ থাকলে যে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে দ্যাট ক্লজ কখন নাউন, দ্যাট ক্লজ কখন অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবেন দ্যাট ক্লজ যদি আগের যে নাউনটা আছে, ফর এক্সাম্পল এখানে আছে ড্রিম, এইটার সিনোনিমাস হয় অর্থাৎ ইকুয়াল হয় যদি আমরা বলি স্বপ্ন, তার স্বপ্নটা কি ছিল, সে বিশেষ ক্যাডার হবে, তার স্বপ্ন কি বিশেষ ক্যাডার, স্বপ্ন কি বিশেষ ক্যাডার। বাট যদি সেই স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য দিত, ফর এক্সাম্পল দ্য ড্রিম দ্যাট হি ড্যাশ, তাহলে এই স্বপ্ন সম্পর্কে তথ্য দেওয়া হলো, স্বপ্নকে রিপ্রেজেন্ট করলো না। সুতরাং দ্যাট ক্লজ যদি আগের নাউনটাকে রিপ্রেজেন্ট করে তাহলে দ্যাট ক্লজ হবে নাউন ক্লজ, আর যদি আগের নাউনটাকে মডিফাই করে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ।
সুতরাং এখানে দ্যাট হি উইল বি আ বিশেষ ক্যাডার, এটা একটা নাউন ক্লজ। নেক্সট, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, এখানে যে আন্ডারলাইন পার্ট রয়েছে সেটা কোন ধরনের ফ্রেজ? দেখুন এখানে ম্যানকে রিপ্রেজেন্ট করছে না, ম্যানকে মডিফাই করছে, ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। খেয়াল রাখবেন যদিও এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ টু প্লাস ইনফিনিটিভ, মনে হতে পারে যেটা ইনফিনিটিভ ফ্রেজ। ইয়েস, ডেফিনেটলি এটা ইনফিনিটিভ ফ্রেজ, বাট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট, fill in the blank with the correct one. Dash he lay on the ground groaning. এখানে অনেকগুলো অপশনের মধ্যে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সাবজেক্টের আগে কোনো গ্যাপ থাকলে সেই সাবজেক্টকে মডিফাই করার জন্য আমরা কেবল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে উত্তর হবে শুধু ইনজিউড। নেক্সট, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন? এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে প্রিপোজিশনের কাজটা কি। প্রিপোজিশনের কাজ হলো নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে যুক্ত করা। চলো আমরা এটা দেখি কোথায় আছে। হি লাইক, এখানে একটা ভার্ব। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এখানে একটা কনজাংশন, কারণ এখানে পূর্ণ বাক্যকে যুক্ত করছে। তারপরে হি ক্লাইম দ্য ট্রি লাইক আ ক্যাট, এখানে লাইক আছে এবং এখানে একটা নাউন ফ্রেজ আছে। লাইক মাইন্ডেড, এখানে লাইক কম্পাউন্ড হিসেবে ব্যবহার করে পিপলকে বোঝানোর জন্য একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করা হয়েছে। সুতরাং এখানে একমাত্র সি নাম্বারে দেখা যাচ্ছে যে এখানে লাইক এরপর একটা নাউন আছে, তাই এটাই হবে এখানে প্রিপোজিশন। দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোভেল, হুইচ অফ দ্য নোভেল? ইয়েস, ইটস প্রাইড অ্যান্ড প্রেজুডিউস। এখানে ওয়ান অফ দ্য সেন্টার ক্যারেক্টার্স অফ দিস নোভেল ইজ এলিজাবেথ বেনেট। নেক্সট, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার? সেই চমৎকার গল্পটা আমরা সবাই জানি। এর গল্পের লেখক হলেন উইলিয়াম সমারসেট মমো। এখানে উচ্চারণে খেয়াল রাখবেন, মঘাম নয়, উচ্চারণ হবে মমো। যদি আমরা তার সম্পর্কে একটা ছোট্ট তথ্য জেনে নিই, তাহলে জেনে নিই উইলিয়াম সমারসেট মমো 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে তার মৃত্যু। তিনি জন্মগ্রহণ করেছিলেন প্যারিস, ফ্রান্সে, এবং পরবর্তীতে ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করেন। তার অন্যতম লেখার মধ্যে অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য রিসোর্স এজ অ্যান্ড দ্য লাঞ্চন। লাঞ্চন তার অন্যতম একটা ছোট গল্প। নেক্সট, হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট, কে বলছেন? ইয়েস, এস.টি. কলিন্স। এস.টি. কলিন্স তার বিখ্যাত কবিতা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, সেখানে তিনি এই উক্তিটি করেছেন এবং মূলত থিমের উপর নির্ভর করে তার কবিতাটা লেখা। আমরা তার সম্পর্কে একটি ছোট্ট তথ্য জেনে নিই। স্যামুয়েল টেলর কলিন্স 1772 সালে জন্ম এবং 1834 সালে তার মৃত্যু। তার বিখ্যাত লেখার মধ্যে রয়েছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, কুবলা খান, ক্রিস্টাবেল। Well, the last one, he contemplated marrying his cousin. Here marrying is an dash. এই বাক্যে যে কন্টেমপ্লেটেড রয়েছে এর অর্থ হচ্ছে প্রত্যাশা করা বা চিন্তা করা। সুতরাং এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবশ্যই কি লাগবে? একটা অবজেক্ট লাগবে। আর ভার্বের পরে সাধারণত আমরা যখন অবজেক্ট বসাই সেই অবজেক্টটা হয় হতে হবে নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। দ্যাট মিনস যদি আমরা এটা পার্টিসিপল বলি তাহলে হবে না, কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব করা যাচ্ছে না কারণ ভার্বের সাথে আইএনজি আছে, যদিও ভার্ব কিন্তু এখানে ভার্ব ফর্মে নাই, ইনফিনিটিভ তো নাই। তাহলে জিরান, জিরান কেন হবে? জিরান হবে এই কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে সেটাকে আমরা জিরান বলি। এবং যেহেতু কন্টেম্পোরারি একটা ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে অবশ্যই অবজেক্ট বসবে, আর অবজেক্টের জায়গায় যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা অবশ্যই জিরান হতে হবে। জিরান নিয়ে একটা বিস্তারিত ক্লাস নেওয়া যেতে পারে, পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। ওকে, দিস ইজ দ্য এন্ড। নাও টেল মি, হাউ মাচ হ্যাভ ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ফর ইয়োর জব ইংলিশ? আপনার এই ইংরেজি কি আপনাকে চাকরি পাইতে সাহায্য করবে নাকি আপনাকে বাদ পড়তে সাহায্য করবে? ওয়েল, আশা করি অবশ্যই আপনার ইংলিশ আপনাকে চাকরি পেতে সাহায্য করবে। এবং ইংরেজি আরও কিভাবে পড়তে হবে, কিভাবে কোনো জিনিস মুখস্থ রাখতে হবে, কিভাবে ভোকাবুলারি পড়তে হবে যদি জানতে চান তাহলে এই ভিডিও দেখতে ভুলবেন না। দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।